মহারাজ বীরচন্দ্রমাণিক্য ভোজবিলাসী কিন্তু পেটুক নন। খাদ্যের আস্বাদের ব্যাপারে তিনি খুঁতখুঁতে। তার বপুটি বেশ বড়সড় হলেও মাঝে মাঝে তিনি আহার করেন নামমাত্র। কাজে বিভোর হয়ে থাকলে দু একবেলা তিনি কিছু মুখে দিতেই ভুলে যান। সাধারণত তিনি আহার গ্রহণ করেন নিজের কক্ষে বসে। তখন দু একটি পরিচারিকা ছাড়া অন্য লোকজনের উপস্থিতি তার পছন্দ নয়। একদিন তিনি কোনো বিশেষ রানীর মহলে গিয়ে সেই রানীকে পরিবেশনের সুযোগ দিয়ে ধন্য করতে চান। সেদিন ধরে নেওয়া যায় যে মহারাজের পরিপাটি ভোজনের শখ হয়েছে। নির্দিষ্ট রানীটি ধন্য হবার বদলে অতিমাত্রায় উতলা হয়ে পড়েন, কারণ মহারাজের মতিগতি বোঝা যেন ভগবানেরও অসাধ্য। শ্বেতপাথরের মেঝেতে একটি লাল পশমের আসন পাতা হয়েছে, স্বর্ণথালা ঘিরে 18টি রূপোর বাটি সাজানো। জলপানের গ্লাসটিও সোনার। একটু দূরে নীল শাড়ি পরা রানী করেনুকা হাঁটু গেড়ে জোর হাতে এমনই নিথর হয়ে বসে আছেন যেন তার নিঃশ্বাসও পড়ছে না। স্নানের পর তিনি সারা মুখে চন্দন চর্চা করেছিলেন, এখন তা ঘামে মিশে যাচ্ছে। সীতার অগ্নি পরীক্ষার চেয়েও যেন কঠোরতর এক পরীক্ষার সম্মুখীন রানী করেনুকা। ঘি রঙের পট্টবস্ত্র পরিধান করে খরম খটখটিয়ে এসে হাজির হলেন বীরচন্দ্র। মুখ দেখলে মনে হয় তিনি বেশ খোশ মেজাজি আছেন। আসনে বসবার আগে তিনি একবার অন্ন ব্যঞ্জনের পত্রগুলি সাজাবার পরিপাটি দেখে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে করেনু? তুই কটা পদ রেঁধেছিস? করেনুকা মহারাজের পট্টাণীদের অন্যতমা নয়। পুত্রের জননী হওয়ার সৌভাগ্য তার হয়নি। তিনি দুটি কন্যার গর্ভধারেনি। নামের সঙ্গে চেহারার মিল নেই একেবারে। করেনুকা কৃষ্ণাঙ্গী, অনেক ননি মাখন খেয়েও তিনি মোটা হতে পারেননি। মহারাজের পাশে তাকে যেন ঠিক মানায় না। ইদানিং স্বামী সন্দর্শন তার ভাগ্য খুব কমই ঘটে। গত 6 মাসের মধ্যে মহারাজ একবারও তার খোঁজ নেননি। হঠাৎ আজ অন্য রানীদের ছেড়ে মহারাজ কেন তার মহলে অন্ন গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন, এটা ভেবেই তিনি সাড়া হয়ে যাচ্ছেন। মহারাজের প্রশ্নের উত্তরে করেনুকা কম্পিত কণ্ঠে বললেন, সবই রেঁধেছি প্রভু। মহারাজ জোড়াসনে বসে বললেন, দেখি তোর হাতের গুণ। প্রথমে একটুক্ষণ চোখ বুজে তিনি ইষ্টদেবতার নাম স্মরণ করলেন। তারপর গ্লাস থেকে এক গণ্ডূষ জল নিয়ে ছোঁয়ালেন মুখে। এ রীতি ব্রাহ্মণদের কাছ থেকে শেখা, কিন্তু ব্রাহ্মণরা এই সময় যে মন্ত্র উচ্চারণ করে তা তার মনে নেই। থালায় জুঁই ফুলের মতন ভাত। মহারাজ প্রথমে একটু ভাত ভাঙলেন, তাতে কোনো ব্যঞ্জন মাখার আগে একটি বাটি থেকে একটু একটু তুলে চেখে দেখতে লাগলেন। বাটির পর বাটি ঠেলে সরিয়ে দিতে লাগলেন একপাশে, অর্থাৎ সেই সব ব্যঞ্জন তার পছন্দ নয়। কোনোটিও ঠেলে সরাবার আগে বললেন, মন্দ না। একটি ব্যঞ্জন দুবার মুখে দিয়ে বললেন, এটা কি রে? করেনুকা বললেন, চিতল মাছের মুইঠা। অন্য কয়েকজন রানী আড়াল থেকে উকি মারছিলেন। কৌতূহল চেপে রাখতে না পেরে তারা ক্রমশ সামনে চলে এলেন। মহারাজ মুখ তুলে দেখলেন তাদের, আপত্তি জানালেন না। তিনি বললেন, চিতল মাছের মুইঠা? তোরটা হয়েছে বটে এক প্রকার, কিন্তু বড় রানী ভানুমতি এটা যা রান্না করত তার সঙ্গে তুলনাই হয় না। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। তোরা কি বলিস, ঠিক না? অন্য রানীরা তো করেনুকার হেনস্থা দেখতে এসেছেন। তারা সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বললেন, ও বরদিদির হাতের রান্না অমৃত অমৃত। অন্য একটি তরকারি আঙুলের ডগায় তুলে মহারাজ জিজ্ঞেস করলেন, এটা কি? করেনুকা বললেন, রসুন বাটা দিয়ে বেগুন। মহারাজ ভালো মন্দ মন্তব্য না করে রানীদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে বললেন, এই তুই এটা খা। সেই রানী সারা শরীর মুচড়ে বলল, না আমি খাবো না, আমি খেতে পারবো না। অন্য রানীরা থুতনিতে আঙুল দিয়ে গভীর বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, সে কি রে সুদক্ষিণা, স্বয়ং মহারাজ আদেশ করেছেন, তবু তুই খাবি না? মহারাজের প্রসাদ, খা খা খা। সবাই জানে সুদক্ষিণা রসুনের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। একবার ভুল করে কোনো রসুন মিশ্রিত তরকারি মুখে দিয়ে সে বমি করে ফেলেছিল। অন্য রানীরা সুদক্ষিণাকে জোর করে খাওয়াতে গেলে সে ছুটে পালালো সবার হাত ছাড়িয়ে। বীরচন্দ্র হা করে হাসতে লাগলেন। বীরচন্দ্র যেসব বাটি উচ্ছিষ্ট করে সরিয়ে দিচ্ছেন তার জায়গায় আসছে অন্য বাটি। সব বাটি একসঙ্গে সাজানো হয়নি। অন্তত 32 ব্যঞ্জনের কমে মহারাজের সেবা করার কথা চিন্তাই করা যায় না। তিনি রুই মাছের ঝাল দিয়ে পুঁটি মাছের টক খাচ্ছেন। ঝিঙের তরকারিতে কুমড়োর টুকরো দেখে নাক কুচকাচ্ছেন। সবকটি পদ চাকবার পর বললেন, এঁচোড় আদেশনি করেনু?
এখন কাঁঠাল গাছগুলো একেবারে নুয়ে আছে, এই তো সময়। ভালো করে গরম মশলা দিয়ে রাঁধলে মাংসের মতো। বাঙালিরা কি স্বাদে এঁচড়কে গাছপাটা বলে? করেনুকার মুখখানি বিবর্ণ হয়ে গেল। তার এত স্বাদ, এত শ্রম সব ব্যর্থ। মহারাজ যেটা নিজের মুখে চাইছেন সেটাই নেই। তিনি জানবেন কি করে? মহারাজ তো তার আঙিনায় আগে কখনো খেতে আসেননি। অনুরানীরা ঠোঁট টিপে হাসছে। বীরচন্দ্র বাঁ হাত বাড়িয়ে করেনুকার মাথায় রেখে বললেন, যা, তুই পাশ করে গেলি। আমি তোর হাতের রান্না খেয়ে তৃপ্ত হয়েছি। এছাড়া আমি দুচক্ষে দেখতে পারি না। কাঁঠালের কা পর্যন্ত শুনলে আমার গা জ্বলে। আর আমার রাজ্যেই কিনা এত কাঁঠাল ফলে। ভাগ্যিস বুদ্ধি করে ওটা বাদ দিয়েছিস। এটো হাতি আরও কিছুক্ষণ বসে থেকে রানীদের সঙ্গে কৌতুক করতে লাগলেন বীরচন্দ্র। একজন তামাক সেজে এনে তাকে গড়গড়ার নলটি ধরিয়ে দিল। বীরচন্দ্রের সচিব রাধারমণ ঘোষ এর মধ্যে একবার খোঁজ নিতে এলেন। বাইরে থেকেই যখন শুনলেন যে মহারাজ আর এক রানীর মহলে আহার করতে গেছেন, তখন বুঝলেন অন্তত ঘণ্টা দুই একের আগে দেখা পাওয়ার আশা নেই। রাধারমণ নিজের বাড়িতেও ফিরলেন না। শশীভূষণের বাড়ির দরজা খুলিয়ে সেখানে সারাহার করে নিলেন। অন্য রানীদের বিদায় করে করেনুকার কক্ষে একখিলি পান মুখে দিয়ে পালঙ্কে শুয়ে বিশ্রাম করতে লাগলেন বীরচন্দ্র। করেনুকা পদসেবা করতে লাগলেন। বীরচন্দ্র বললেন, বাহ, তোর হাত দুটি তো বেশ নরম। পাটকাঠির মতো চেহারা হলে কি হয়, তোর হাতে গুণ আছে। তোর কটি ছেলে মেয়েরে করেনু? করেনু বললেন, প্রভু, আপনার দয়া আমার দুটি কন্যা, পুত্র সৌভাগ্য হয়নি। বীরচন্দ্র কয়েক মুহূর্ত ঊর্ধ্ব নেত্রে চিন্তা করলেন। এতগুলি ছেলে মেয়ের সকলের নাম ধাম যদি মনে রাখতে হয়, তাহলে তিনি রাজকর্মে মন দেবেন কি করে? রানীদের নামগুলি যে মনে রেখেছেন তাই যথেষ্ট। কন্যা দুটিকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে পরিচারিকাদের মহলে। বীরচন্দ্র শিশুদের কোলাহল একেবারে পছন্দ করেন না। করেনুকার দুটি কন্যা কখনো তাদের পিতার কোলে বসে আদর খায়নি, দূর থেকে কয়েকবার দেখেছে মাত্র। নাম জানতে চাইলেন না। বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, তাদের বয়স কত? কন্যা দুটির বয়স 8 আর 7 বৎসর। বিবাহের পর বীরচন্দ্র যখন ঘন ঘন করেনুকার সঙ্গে এক শয্যায় রাত্রিবাস করতেন, তখন পিঠোপিঠি ওই দুই বোনের জন্ম। এরপর মহারাজার আরও 2 রানী এসেছে, করেনুকা আড়ালে চলে গেছেন। বীরচন্দ্র বললেন, তাহলে তো বড়টির এবার বিয়ের ব্যবস্থা করতে হয়। বলতে বলতেই বীরচন্দ্রের চোখ বুজে এলো, নাসিকা গর্জন শুরু হয়ে গেল। করেনুকা তবু একই জায়গায় বসে স্বামীর পা টিপে দিতে লাগলেন। প্রত্যাশায় তার বক্ষ উদ্বেল। আজ আকস্মিকভাবে তাকে দয়া করেছেন দেবতা। করেনুকা কিছুই খাননি। সারা শরীর এমনই টানটান হয়ে আছে যে আজ কোনো খাদ্যই তার গলা দিয়ে নামবে না। বেশিক্ষণ ঘুমালেন না বীরচন্দ্র। ঘণ্টাখানেকের মধ্যেই উঠে বসে হাই তুললেন 2 বার। খোলা মুখের কাছে টুসকি মেরে বললেন, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। পালঙ্ক থেকে নেমে বললেন, বেশ বিশ্রাম হয়েছে। তোর ঘরটি তো বেশ ভালো রে করেনু, যথেষ্ট আলো হাওয়া বয়। এখানা খুব প্রশস্ত। পাশে আরও 2টি ছোট ঘর আছে, তাই না? সারা ঘরটিতে চোখ বুলিয়ে অন্য 2টি কক্ষের দরজা খুলে উঁকি মেরে এখানকার জানলা খুলে বাইরের মেঘলা আকাশ দেখলেন তিনি। তার মুখ প্রসন্নতায় ভরা। তিনি করেনুকাকে ডাকলেন, আয়, কাছে আয়। তার প্রশস্ত বক্ষে করেনুকার ক্ষীণ শরীরটি যেন মিলিয়ে গেল। করেনুকা থরথর করে কাঁপছেন। এত সুখ কি সহ্য করা যায়? বহুদিন মহারাজ তাকে স্মরণ করেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে তিনি উপেক্ষিতাদের দলে পড়ে গেছেন। পুত্রহীনা রানীদের কদর থাকে না বেশি দিন। অন্য কয়েকজন রানীর মতো প্রাসাদ ষড়যন্ত্রে যোগ দেওয়ার ক্ষমতাও তার নেই। তার পিতৃকুলও শক্তিশালী নয়। আলিঙ্গনবদ্ধ করেনুকাকে বীরচন্দ্র বললেন, ভারী লক্ষ্মী মেয়ে তুই। তোর সেবা যত্নে আমি মুগ্ধ হয়েছি। যেমন সুন্দর তোর হাতের রান্না, তেমনই তৃপ্তি পেলাম তোর এখানে আজ ঘুমিয়ে। এবারে আনন্দের চোটে কেঁদেই ফেললেন করেনুকা। তার পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে বীরচন্দ্র বললেন, এবার আমি তোর কাছে একটা কিছু চাইব, তুই দিবি? করেনুকার অশ্রুসিক্ত 2 চোখে ফুটে উঠল দারুণ বিস্ময়। একই কথা বলছেন তার পতিদেবতা। তার মতন এক অভাগিনীর কাছে মহারাজ বীরচন্দ্র কি চাইতে পারেন? করেনুকা কি দিতে পারেন? সব কিছুই তো মহারাজের। করেনুকা অস্ফুটভাবে বলল, এ কি বলছেন প্রভু? আপনি চাইলে এই মুহূর্তে আমার প্রাণ দিতে পারি। বীরচন্দ্র সহাস্যে বললেন, না না, প্রাণ টান দিতে হবে না। আমি যা চাইছি তা অতি সামান্য। করেনুকাকে আলিঙ্গন মুক্ত করে 2 হাত দিয়ে
তাকে খানিকটা দূরে সরিয়ে বীরচন্দ্র বললেন, তুই শুনেছিস নিশ্চয়ই আমি আরেকটি বিয়ে করছি। তোদের বড়দিদির শেষ স্বাদ মেটানোর জন্যে মনোমোহিনীকে বিয়ে করতেই হচ্ছে বাধ্য হয়ে। বিয়ের পর মনোর জন্য তো একটা পৃথক মহল দরকার। এই রাজপুরীতে আর স্থান সংকুলান হয় না। ভানুমতির ঘরখানা তার স্মৃতি বিজড়িত। এত শীঘ্র সেখানে মনোকে থাকতে দেওয়া কি উচিত হবে তুই বল? করুণিকা বিস্ফোরিত চক্ষে চেয়ে রইলেন। আকস্মিক প্রসঙ্গ বদলের হেতু তিনি এখন বুঝতে পারছেন না। বীরচন্দ্র বললেন, সেই জন্যই বলছিলাম তোর এই মহলটা ছেড়ে দিবি। তোর জন্যে বীরজা অন্য ঘর ঠিক করে দেবে, তোর কোনো অসুবিধা হবে না। নতুন রানীর জন্যে একটা নতুন মহল না হলে যে তার বাপের বাড়ির লোকেরা নিন্দে করবে। এরপর আর কিছুক্ষণ কোনো কথা না বলে করুণিকার দিকে একদৃষ্টিতে চেয়ে রইলেন বীরচন্দ্র। তিনি যেন বুঝিয়ে দিতে চান তিনি কত উদার, কত মহান। তিনি এই রাজ্যের অধীশ্বর। তিনি মুখের কথা না খুশিয়ে শুধু ইঙ্গিতে কোনো ইচ্ছা প্রকাশ করলেও সঙ্গে সঙ্গে তা পালিত হবে। যে কোনো রানীকে তিনি পাঠাতে পারেন নির্বাসনে। করুণিকার এই মহলটি তার প্রয়োজন। তিনি কি কর্মচারীদের সাহায্যে করুণিকাকে পরিচারিকা মহলে ঠেলে দিতে পারতেন না? তার বদলে তিনি একটি হাড় জিরজিরে রমণীর জন্য এতখানি সময় ব্যয় করেছেন, তাকে সেবা যত্নের সুযোগ দিয়েছেন, প্রীতিপূর্ণ বাক্য বলেছেন, তার কাছে প্রার্থীর মতো হাত পেতেছেন। তার কোনো পূর্বপুরুষ এই ব্যবহার দেখলে হতবাক হয়ে যেতেন নিশ্চিত। একজন রাজার কাছে এরা আর কতখানি মহানুভবতা আশা করে। করুণিকার অবিশ্বাস ও আতঙ্ক মাখা মুখ তার পছন্দ হলো না। উত্তরের অপেক্ষা না করে দরজার দিকে যেতে যেতে বীরচন্দ্র বললেন, তোর সব জিনিসপত্র গুছিয়ে কাল সকালই এই ঘরটার খালি করে দিবি। এই মহলটা অন্যভাবে সাজানো হবে। রাধারমণ যখন বীরচন্দ্রের খোঁজ করতে গেলেন তখন শুনলেন মহারাজ দরবারে বসেছেন। ঠিক যে রাজকার্যের জন্যই মহারাজকে নিয়মিত দরবারে আসতে হয় তা নয়। বীরচন্দ্র খুব বেশি আড়ম্বর বা রীতিনীতি মানেন না। তিনি দরবারের মন্ত্রী ও সেরেস্তাদারদের বাড়িতেও যখন তখন চলে যান। কখনো বা উদ্যানে বসে গল্পগুজবের ভঙ্গিতে সহকারী আইনের আলোচনা সেরে নেন। ইংরেজ সরকারের কোনো প্রতিনিধি এলে অবশ্য রাজসভার জাঁকজমক দেখাতেই হয়। এছাড়া মাঝে মাঝে বিকেলের দিকে তিনি দরবারে বসে রাজা সাজার ইচ্ছা জাগে। কয়েকজন গায়ক বাজনদার, কবি চাটুকার তার পোষ্য। তিনি রাজসভায় বসে তাদের সঙ্গে রহস্য পরিহাস করেন। রাধারমণ দরবারে এসে দেখলেন মহারাজ বীরচন্দ্র মাথার মুকুট পরে সিংহাসনে বসে আছেন। বহু প্রাচীন এই সিংহাসনটি অষ্টকোণ 16টি সিংহ ধৃত। এই সিংহাসনে বসার অধিকার নিয়ে কম রক্তক্ষয় হয়নি। এই মুহূর্তে যে সিংহাসনটি আবার টলমল করছে তা বীরচন্দ্র জানেন না। কবি মদন মিত্তির মুখে মুখে পদ্য বানিয়ে বলছে, মহারাজও তার উত্তর দিচ্ছেন। আসর বেশ জমে উঠেছে। ধুরন্ধর পঞ্চানন্দ মহারাজকে তোষামত করে বাহবা দিচ্ছেন বারবার। সম্পত্তি সে শ্যামাদাসীকে উপঢৌকন হিসেবে পেয়েছে মহারাজের কাছ থেকে। আগে যে রমণীটিকে সে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিত সেই রমণীটি ফিরে গেছে কলকাতায়। একটুক্ষণ অপেক্ষা করার পর রাধারমণ মহারাজের কাজ ঘেঁষে কিছু বলতে যেতেই মহারাজ হাত তুলে বললেন, এখন কাজের কথা থাক। পঞ্চানন্দ সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বললেন, আহ ঘোষমশাই, আপনি বড় বেরসিক। এমন কোকিলের গানের মতন কাব্যতরঙ্গ বইছে, আর এর মধ্যে কি এক কাকের কা 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 ডাকের মতন কাজের কথা মানায়? আপনিও একটু শুনুন না। রাধারমণ দৃঢ়স্বরে বলেন, কাজটা অতি জরুরি, কাব্য পরে হবে। তিনি মহারাজের কানের কাছে গোপন বার্তাটি শোনালেন। শুনতে শুনতে বীরচন্দ্র ভুরু উত্তেলিত হল। তিনি দাঁত দিয়ে অধর কামড়ে ধরলেন। জ্বলন্ত হলো চক্ষু। সবেগে উঠে দাঁড়িয়ে বললেন, চলো তো, চলো গিয়ে এক্ষুনি দেখি। বীরচন্দ্র হনহনিয়ে হেঁটে চললেন রাধারমণের বাড়ির দিকে। রাধারমণ ছাড়া অন্য কারুকে সঙ্গে আসতে নিষেধ করা হলো। বৈঠকখানার দরজায় তালা বন্ধই আছে। বাইরে রয়েছে বন্দুকধারী প্রহরী। তালা খোলার পর দেখা গেল তক্তপোষের ওপর প্রায় একই ভঙ্গিতে বসে আছেন কৈলাস সিংহ। এর মধ্যে অনেকগুলি চুরুট শেষ করেছেন। সারা ঘরে ছাই ছড়ানো। এখনও তার মুখে একটা অর্ধেক জ্বলন্ত চুরুট। প্রথমে রাধারমণের দিকে তাকিয়ে তিনি সহাস্য কণ্ঠে বললেন, বাহ বাহ ঘোষজা, তোমার অতিথেয়তার নমুনাটি চমৎকার। অতিথিদের না খাইয়ে বন্দি করে রাখাই বুঝি এ রাজ্যের রেওয়াজ হয়েছে। তারপর চুরুটটা মুখ থেকে সরিয়ে তক্তপোষ থেকে নেমে বীরচন্দ্রর সামনে হাঁটু গেড়ে বসে তার পা দুটি স্পর্শ করলেন। মৃতভাবে বললেন, প্রণাম মহারাজ, আপনার শরীর গতিক ভালো আছে আশা করি।
রানীদের সর্বাঙ্গীন কুশল তো রাজকুমারেরা? এসব ছলনা বাক্যকে গুরুত্ব না দিয়ে বীরচন্দ্র কঠোরভাবে বললেন, কি ব্যাপার কৈলাস, তুমি আবার আমার রাজ্যে এসেছ যে? সোজা হয়ে দাঁড়িয়ে একটু পিছিয়ে গিয়ে কৈলাসচন্দ্র বিস্ময়ের ভঙ্গিতে বললেন, এ রাজ্যটা আপাতত আপনার বটে, কিন্তু এখানে কেউ স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারবে না এমন কোনো নিয়মের কথা তো শুনিনি। বীরচন্দ্র বললেন, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে এসেছ, আমার শত্রুদেরও আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেব? কৈলাসচন্দ্র বললেন, আপনার শত্রুতা করব কেন? আমি ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আপনি ন্যায়নিষ্ঠ প্রজাপালক, আপনি নিশ্চয়ই আমার দাবির সত্যতা বুঝবেন। স্বর্গগত রাজা ঈশানচন্দ্রের নাবালক পুত্রের আছি হয়ে আপনি এই কবৎসর রাজ্য চালিয়েছেন। এখন নবদ্বীপচন্দ্র সাবালক হয়েছেন, এখন তাকে সিংহাসনে অধিকার দেওয়া ন্যায়সঙ্গত কিনা তা আপনি বিচার করুন। বীরচন্দ্র ক্রোধে স্থির হয়ে চিৎকার করে বললেন, কিসের অধিকার? যে সে রাজা হতে পারে? রাজা হওয়ার যোগ্যতা লাগে না? এই যে এতগুলো বছর আমি রাজ্য চালালাম, এখানে কত রকম সমস্যা, কত জাতপাত, কতগুলো উপজাতি, সব দিক আমি সামলেছি। আমার আমলে কেউ বিদ্রোহ করেনি, ঠিক কিনা ঘোষমশাই? তুমি বলো, ঠিক কিনা? যে কেউ রাজা হয়ে বসলেই কি সামলাতে পারবে? কৈলাসচন্দ্র বললেন, নবদ্বীপকে সিংহাসনে বসার সুযোগ দিলে তবেই তো সে যোগ্যতার প্রমাণ দিতে পারবে, তার আগে দেবে কি করে? তাছাড়া যোগ্যতার বিচারে ভূভারতের কে কবে রাজা বাদশাহ হয়েছে? সবাই তো সিংহাসনে বসে পিতৃ পরিচয় কিংবা রক্তের জোরে। বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, নবা হারামজাদাটা কোথায়? সে তোমাকে পাঠিয়েছে? কৈলাসচন্দ্র মুখের হাসিটি বজায় রেখে বললেন, আপনার দাদার ছেলে, পরলোকগত মহারাজের একমাত্র পুত্র, তাকে তো আপনি হারামজাদা বলতেই পারেন। নবদ্বীপ আর তার মাকে আপনি কারারুদ্ধ করে রেখেছিলেন, তারা সেখান থেকে পালিয়ে গিয়ে কোথাও এখন আশ্রয় নিয়ে আছে। সে তথ্য আপনাকে আমি জানিয়ে দেবো। আমাকে কি এতটাই মূর্খ বলে মনে করেন আপনি? তোমাকে আমি বন্দি করে চাপকাবো, তাহলে তুমি ঠিকই মুখ খুলবে। সে চেষ্টা করে দেখুনি না একবার কি হয়? তরোয়ালের এক কোপে তোমার মুন্ডু উড়িয়ে দেবো, তোমার লাশ পুঁতে দেবো জঙ্গলের মধ্যে, কেউ কোনোদিনও আর তোমার সন্ধান পাবে না। এ কি মগের মুল্লুক নাকি? তাছাড়া আমাকে নিতান্ত হেজিপেজি ভাববেন না, আমি তত্ত্বাবধানীর লোক, সব জানিয়ে শুনিয়ে গুছিয়ে এসেছি। দু একদিনের মধ্যে আমি না ফিরলেই আমার খোঁজ পড়বে, তখন কান টানলেই আসবে মাথা। বীরচন্দ্র চোখ সংকুচিত করে রাধারমণের দিকে তাকিয়ে থাকলেন। তিনি জানতে চান তত্ত্বাবধানীটা আবার কি বস্তু। রাধারমণ বললেন, তত্ত্বাবধানী ব্রাহ্মদের একটি নামকরা পত্রিকা, ঠাকুরবাড়ির দেবেন্দ্রবাবু তার মালিক। কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা সবাই এই পত্রিকাটি পড়ে। কৈলাস সে পত্রিকার একজন কর্মী। কৈলাসচন্দ্র বললেন, তাছাড়া আমি এখানে মির্জা মোহাম্মদের বাড়ির অতিথি। তার ভাই ঢাকা শহরে পুলিশের একজন কর্তা, ওরাও সব জানেন। আমার গলা কাটলে ইংরেজের ফৌজ চলে আসবে। রাধারমণ বললেন, আহা, ওটা কথার কথা, মহারাজ উত্তেজনার বশে বলে ফেলেছেন। আসলে মহারাজ কাউকে কখনো কঠিন শাস্তি দেন না। কিন্তু কৈলাস, তুমি আমাদের বৃথা ভয় দেখাচ্ছ। আগেই তো সব মামলা মোকদ্দমার নিষ্পত্তি হয়ে গেছে। মহারাজ বীরচন্দ্রের দাবি স্বীকৃত হয়েছে। ইংরেজ সরকার বাহাদুর মহারাজের কাছ থেকে নাজরানা নিয়েছেন। আবার নতুন কোনো ফ্যাকড়া বার করলেও তারা মানবে কেন? কৈলাসচন্দ্র মহারাজের সঙ্গে কথা বলার সময় একবারও গলা চড়াননি, বিনীত ভঙ্গিটি রেখেছিলেন। এবার রাধারমণের দিকে গর্জে উঠে বললেন, নাজরানা দিলেই সত্যটা মিছে হয়ে যাবে? পরলোকগত মহারাজের আপন ঔরজাত সন্তান থাকতেও রাজা হবে এক অন্যজন। বিয়ের আয়োজন বন্ধ করো ঘোষজা, উকিল ডাকো, মুক্তার ডাকো, তোমাদের আমি কাঠগড়ায় দাঁড় করাবই। বীরচন্দ্র প্রথম থেকেই ক্রোধে ফুঁসছিলেন, এর মধ্যে আবার তার বুক অভিমানে ভরে গেল। কোনো শিশু যখন আঁকাবাঁকা ছবি আঁকে কিংবা গাছের একটা শুকনো ডালকে মূর্তি মনে করে বাবা মাকে দেখানোর জন্য ছুটে আসে, কিন্তু তারা মনোযোগ দেন না, তারিফও করেন না, তখন সেই শিশুর অভিমান হয়। বীরচন্দ্রেরও প্রায় সেরকম কান্না এসে গেল। তাকে কেউ বুঝল না। এই দুর্বল তীব্র রাজ্যটিকে তিনি নিজের পায়ে দাঁড় করিয়েছেন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রজাদের উপর অত্যাচার করেন না। তারা কর ফাঁকি দিলে তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন না। তার পাইক বরকান্দাজরাও কোনো স্ত্রীলোকের উপর অত্যাচার করলে কঠিন শাস্তি পায়। কেউ তাকে এই জন্যে মর্যাদা দেবে না? একটা অপদার্থ দুর্বল ছোকরা
তার বদলে সিংহাসনে বসবে? মনমোহিনীকে বিবাহ করার জন্য তিনি শরীর মনে প্রস্তুত হয়ে আছেন। তার ঠিক আগেই এই উৎপাত। এখানে অনেকেই যেন এই বিবাহটা পুরোপুরি পছন্দ করছে না। কেন? তিনি আরেকটি বিবাহ করতে চাইলে কার কি ক্ষতি? রাজা হয়ে তিনি একটা সামান্য স্বাদ মেটাতে পারবেন না? অন্য রাজাদের মতো তিনি কি 2-3টি হারেম বানিয়েছেন? মনমোহিনীকে বিয়ে করলে তার বৈধ রানীর সংখ্যা হবে মাত্র 8 জন। এই বংশেরই এক রাজা প্রতি মাসে একটি বিবাহ করতেন। নিজেকে প্রাণপণে সংযত করে তিনি কৈলাসচন্দ্রকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সম্পর্কে আরও কি যেন বলতে যাচ্ছিলে? বলতে বলতে থেমে গেলে। কৈলাসচন্দ্র মহারাজের দিকে না ফিরে রাধারমণের দিকেই তীব্র চোখে তাকিয়ে রইলেন। আলখাল্লার ভেতর থেকে সাদা রঙের লেফাপাটি বার করে দোলাতে দোলাতে বললেন, তোমরা ভাবছো আমি ধাপ্পা দিতে এসেছি? মোক্ষম একটা অস্ত্র এসেছে তোমাদের হাতে, নতুন প্রমাণ। শোনো, শুনে নাও। রাজা বীরচন্দ্র এক জরাজ সন্তান। তার জন্মের সময় তার মা ছিলেন কুমারী। এটা উনি নিজে না জানতে পারেন, কিন্তু দলিল আছে। সিংহাসনে বসার হক নেই ওর। কথা শুনে বীরচন্দ্র বিচলিত হলেন না। তিনি শান্তভাবে বললেন, এটা নতুন কোনো প্রমাণ নয়, একথা আমি জানি। আমার জন্মের পর আমার মাকে বিয়ে করেছিলেন মহারাজ কৃষ্ণকিশোর মাণিক্য। ত্রিপুরার আইনে এই বিবাহ অসিদ্ধ নয়। পূর্বজাত পুত্র বরাবর সমস্ত সম্পত্তি উত্তরাধিকারী। আমার সবকিছুই বৈধ। কৈলাসচন্দ্র এবার রাজার দিকে ফিরে বললেন, বৈধ কিনা তা আদালতেই প্রমাণিত হবে। আপনার জন্যে 2 বড় ভাইদের নামে জরাজ অপবাদ দিয়েই তাদের সিংহাসন থেকে বঞ্চিত করেছিলেন, মনে নেই? চক্রধ্বজ, নীলকৃষ্ণজা, আজ সর্বসন্ত। গুরু বিপিন বিহারীকে আপনি জেলের মধ্যে দগ্ধে মেরেছেন। এক মুহূর্তে বীরচন্দ্রের ক্রোধের অগ্নি অভিমান বাষ্পে মিশে গেল, আগ্নেয়গিরির লাভার মতন বিস্ফোরিত হলো। তিনি কৈলাসের দিকে মুষ্টি তুলে বললেন, পা চাটা কুকুর, বেল্লিক! তোর বাপ পিতামহ আমাদের বংশে নুন খায়নি? তুই নিমুখারামির মতো এমন কথা বলতে পারলি? একটুখানি সরে গিয়ে কৈলাসচন্দ্র বললেন, আমার বাপ ঠাকুরদা আপনার বংশে নুন খেয়েছে তা ঠিক, কিন্তু আপনার নুন কেউ খায়নি। সেজন্যই তো আমি এই বংশের প্রকৃত উত্তরাধিকারীর প্রতি অনুগত দেখাচ্ছি। রাধারমণ ওই দুজনের মাঝখানে চলে এসে কৈলাসচন্দ্রের কাঁধে হাত রেখে বললেন, কৈলাস, তুমি নিশ্চয়ই শুধু আমাদের ভয় দেখাতে আসনি, তোমার অন্য উদ্দেশ্যও আছে। কত চাও? কৈলাসচন্দ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ঘুষ? আমি জানি ঘুষ, তঞ্চকতা, ফেরেবাবাজিতে দেশ ছেয়ে গেছে, গোল্লায় গেছে সব নৈতিকতা। তোমরাও এসবের মধ্যে ডুবে আছো, তাই সব মানুষকেই তোমাদের মতোই ভাবো। তুমি যে এই কথাটা বললে, সেজন্য তোমাকেও ছাড়বো না। এই মামলায় জড়িয়ে তোমাকে দিয়েও জেলের ঘানি ঘোরাবো। ছি, ঘোষের পো, ছি! একটা কথা জেনে রেখো, ঘুষের লোভ দেখিয়ে ব্রহ্মদের বশ করা যায় না। ব্রহ্মরা সত্যের পূজারী। তারা লোভ, বিলাসিতা, মৎস্যজর্যের অনেক ঊর্ধ্বে। সগর্বে মাথা তুলে দরজার দিকে এগিয়ে গেলেন কৈলাসচন্দ্র। বীরচন্দ্রের কাঁধ দুটি ঝুলে পড়েছে, তিনি আর কথা খুঁজে পাচ্ছেন না। রাধারমণ এবার আক্রমণাত্মক সিংহের মতন শরীর ঝাড়া দিলেন। কৈলাস এতক্ষণে ধমকের সুরে কথা বলেছে, তিনি যথাযোগ্য উত্তর দিতে পারেননি। কিন্তু কৈলাসচন্দ্রকে এইভাবে জয়ীর মতো চলে যেতে দেওয়া যায় না। তিনি হেঁকে বললেন, ওহে নব্যব্রাহ্ম কৈলাস, তুমি আমার আরেকটি কথা শুনে যাও। তুমি খুব বারফট্টাই করলে, কিন্তু বেশ কিছু ব্রাহ্মদের মহত্বের মুখোশের আড়ালে আমি তাদের লোভী, অর্থগৃহ, স্বার্থপর, ঈর্ষাপরায়ণের মুখ দেখেছি। ঘুমটার আড়ালে খ্যামটাও কম দেখিনি। আমি ঘুষের প্রস্তাব করিনি তোমার কাছে। আমি জানতে চেয়েছিলাম কুমার নবদ্বীপচন্দ্রকে কত ক্ষতিপূরণ দিলে তোমার খুশি হবে। যদি তা কানে তুলতে না চাও, তাহলে যাও, মামলা করো। ঘোষ বংশের পুরুষরা কখনো মামলা মোকদ্দমায় ভয় পায় না। কত মামলা তুমি করতে পারো দেখব। তোমাদের মুরদ কত আছে তাও বোঝা যাবে। কত টাকা আছে ওই নবদ্বীপের। আমরা বছরের পর বছরে মামলা টানবো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে তারপরেও যাব লন্ডনের প্রিভি কাউন্সিলে। সেখানে যেতে পারবে ওই ছোকরা নবদ্বীপ? তাকে আমরা পথের ভিখিরি করে ছাড়ব। ত্রিপুরার ঠাকুর লোকেরা কেউ ওই নিঃসম্বল কুমারের হয়ে সাক্ষী দিতে যাবে না। মামলার ভয় দেখাচ্ছ আমাদের? মহারাজ বীরচন্দ্র তার সচিবের সতেজ উক্তিতে ভরসা পেয়ে গম্ভীরভাবে বললেন, আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি
প্রয়োজনে রাজপ্রাসাদ পর্যন্ত বিক্রি করে দিয়ে মামলা লড়ব, শেষ পর্যন্ত যাব। তারপরও যদি দৈবাৎ বিচার বিভ্রাটের রায় আমাদের বিরুদ্ধে যায়, তাহলেও রাজমুকুট নবদ্বীপ পাবে না। এই রাজমুকুট আমি নামিয়ে দেব ইংরেজদের পায়ের কাছে। ত্রিপুরা শেষ হয়ে যায় যাক। এই প্রথম একটা জোরে ধাক্কা খেলেন কৈলাসচন্দ্র। অবিশ্বাসে অপষ্ট হয়ে গেল তার মুখ। আর্তকণ্ঠে বললেন, সে কি মহারাজ, ত্রিপুরার স্বাধীনতা আপনি ইংরেজের কাছে বিকিয়ে দেবেন? আমরা এখনও স্বাধীন বলে কত গর্ব করি, কত সুপ্রাচীন এই বংশের ধারা। বীরচন্দ্র বললেন, আমি চলে গেলে ত্রিপুরার স্বাধীনতা এমনিতেই যাবে। ইংরেজরা জাল গুটিয়ে আনছে, আমি তাদের এতদিন ঠেকিয়ে রেখেছি। কুকি বিদ্রোহের ছুতোয় একবার ইংরেজ ফৌজ এ রাজ্যে ঢুকে পড়েছিল। আবার যদি কেউ কুকিদের উস্কানি দেয়, তারা ফুঁসে উঠবে, চতুর্দিকে রক্তগঙ্গা বইবে। তা সামলাতে পারবে ওই মূর্খ ভীরু নবদ্বীপ? রাজ্যে অরাজকতা, প্রজার সর্বনাশের চেয়ে ইংরেজের শাসনও ভালো। রাধারমণ বললেন, ত্রিপুরার স্বাধীনতা যদি যায়, তাহলে তোমরাই তার জন্য দায়ী হবে কৈলাস। মহারাজকে সরাবার চেষ্টা তোমরা নিজেদের সর্বশান্ত করবে, ত্রিপুরা রাজ্য ধ্বংস হয়ে যাবে। সবাইকে মাথা নাড়ে কৈলাসচন্দ্র বললেন, না না, ত্রিপুরার স্বাধীনতা নষ্ট হোক তা আমি কোনো ক্রমেই চাই না। যে কোনোভাবেই হোক এ রাজ্যের স্বাধীনতা রক্ষা করতেই হবে। রাধারমণ বললেন, তাহলে শোনো, অযথা মামলা টামলার মধ্যে যেও না, মাথা ঠান্ডা করো। তুমি বরাবরই রকচটা। মহারাজের অনুমতি না নিয়ে বলছি, তোমার এই নবদ্বীপ চন্দ্রের জন্যে আমরা মাসিক 500 টাকা বৃত্তির ব্যবস্থা করে দেব। তাই নিয়েই তাকে খুশি থাকতে বলো। ফিরে এসে তক্তপোষের ওপর ধপাস করে বসে পড়ে কৈলাসচন্দ্র বলেন, 500 টাকা! এরপর আর তর্ক কিংবা হুমকি নয়, আলোচনায় গেল সম্পূর্ণ ভিন্ন পথে। শেষ পর্যন্ত মনোমোহিনীর সঙ্গে বীরচন্দ্রের বিবাহ সুসম্পন্ন হলো নির্বিঘ্নে। আড়ম্বরের অতিশয্যা নেই, সেই রাতেই ফুলশয্যা। করণুকার মহলটিতে নতুন আসবাব ও পালঙ্ক এসেছে, ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে সব দেওয়াল। ঘরের চার কোণে 4টি উজ্জ্বল লণ্ঠন। মহারানী ভানুমতির অলঙ্কের সাজে লাল মসলিনের শাড়ি পরে পালঙ্কের বাজু ধরে দাঁড়িয়ে আছে মনমোহিনী। নববধূ সুলভ বীড়া নেই তার মুখে চোখে, দু চোখে শুধু কৌতূহল। মধ্যরাত্রে বীরচন্দ্র প্রবেশ করলেন সেই কক্ষে। গায়ের সিল্কের জামাটি ভিজে গেছে ঘামে, মুখে ক্লান্তির চিহ্ন। সারাদিন অনেক ধকল গেছে। বিবাহের অনুষ্ঠান ছাড়াও হঠাৎ সন্ধ্যাকালে ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট এসে উপস্থিত। পরস্পর কাটাকুটি করেছেন, কূটনৈতিক চাল চেলেছেন। এতক্ষণ পর পাওয়া গেছে বিশ্রামের সময়। নিছক এই কিশোরীর শরীরের প্রতি তার লোভ জাগেনি। তিনি আকৃষ্ট হয়েছিলেন এই বিশেষ দুরন্ত কিশোরীটির প্রতি। সেই জন্যই মনোমোহিনীকে বিবাহের জন্য এত ব্যস্ত হয়েছিলেন। ভেতরে এসে তিনি থমকে দাঁড়িয়ে নববধূর রূপ দর্শন করতে লাগলেন। হঠাৎ তার দৃষ্টি বিভ্রম হল। পালঙ্কের ওধারে ওই কিশোরীটি কে? এ যেন ভানুমতি। ঠিক এই বয়সেই ভানুমতি এসেছিল তার বাসর সজ্জায়। এই অলঙ্কারগুলি ছিল তার অঙ্গে। এই বয়সের ভানুমতির সঙ্গে মনোমোহিনীর মুখের যে আশ্চর্য মিল, তা বীরচন্দ্র এই প্রথম প্রত্যক্ষ করলেন। অভিমান ভরে ভানুমতি প্রাণত্যাগ করেছিলেন, আবার সেই কি করে ফিরে এলো এই রাতে? না না, তা কি করে সম্ভব? অথচ বীরচন্দ্র মনোমোহিনীর বদলে স্পষ্ট দেখছেন তার কিশোরের খুনসুটির সঙ্গিনীকে। চোখে দেখছে এক, অথচ মন জানে সে নেই, সে নেই। অবসন্নভাবে পালঙ্কে ঠেস দিয়ে মহারাজ অস্ফুট স্বরে বলতে লাগলেন, দেবী, তুমি তো স্বর্গের পুরে, জানি না কত দূরে, কোন অন্তরালে দেশে করিতেছ বাস। পশিতে কি পারো তথা মানবের আশালতা? মনোমোহিনী এগিয়ে এসে বিস্ময়ভাবে জিজ্ঞেস করলেন, কি বলছেন প্রভু, বুঝতে পারছি না। বীরচন্দ্র দুহাতে মুখ চাপা দিয়ে হু হু করে কেঁদে ফেললেন। এই বিবাহের রাতে তিনি সত্যিকারে শোকাভিভূত হলেন তার প্রথম রানীর জন্য। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।